ছাদ বাগানে চলে এসেছি প্রতিবারের মতোই। আর সিম্পল স্যাডুর নতুন একটি পর্বে সবাইকে অনেক অনেক স্বাগত জানিয়ে শুরু করলাম বন্ধুরা আজকের ভিডিওটা। তো আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর কোনো না কোনো অংশ তো অবশ্যই ভালো লাগবে। আর ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটা বিষয় নিয়ে শেয়ার করব, সেটা হচ্ছে আমরা যে ছাদ বাগানে যে ধরুন কর্মকাণ্ড করে থাকি, মাটি এই বর্ষাকালে মাটিটা কেমন থাকবে, কারণ মাটির উপরেই নির্ভর করে গাছ কি ফল দেবে বা কতটা কি হবে। তো বন্ধুরা চলে আসুন, আজকে সেই অনেক তো সবজি হয়েছে, আর সবজি হারভেস্ট না করলে তো গাছ আবার সবজি দেবে না। তো সবজি তোলাটা মাস্ট, আপনাদের সঙ্গে একটু শেয়ার করব, কেউ বোরিং হবেন না। আর চলে আসুন, সেইটা তুলতে তুলতেই আপনাদের সঙ্গে আমি মাটিটা কেমন হওয়া দরকার সেটা শেয়ার করব। একটা জিনিস চোখে পড়লো, এই দেখুন, বলি না বন্ধুরা, বাগান করতে গেলে যে অনেক অঢেল পয়সা খরচা করব আর অনেক কিছু দামি দামি গাছ নিয়ে আসবো, তার কিন্তু কোনো মানেই হয় না। দেখুন, আপনাদের সঙ্গে আমি এর আগেও শেয়ার করেছি যে কিছু জিনিস আছে যেগুলো খুবই মানে কম দাম, অথচ খুব সুন্দর বাগানকে মানে বাগানের শোভাবর্ধন করে। সেরকমই জিনিস দেখুন, কি অপূর্ব লাগছে, খালি চোখে যে কি সুন্দর লাগছে আর কি বলি। তো এটা আছে পর্তুলেকা, আর এই যে নয়নতারা, ওই যে উকি দিচ্ছে। তো আছে আমার নয়নতারা অনেক আছে বাগানে, ওই যে বলছি না, নয়নতারা মাঝে মাঝে দুই একটা রাখবেন, এতে পলিনেশনটা খুব ভালো হয়। তো এক মানে বোনের কথা বলি, না বলে পাচ্ছি না, আমি তার ভিডিওটা দেখতাম। তো সে না মানে এতটাই ডিপ্রেসড হয়ে গেছে যে দেখলাম যে সে আর বাগানে অত বেশি যে সবজি টবজি করবে না, সবজি গাছটা সব মানে দেখলাম যে মানে একটা দেখে মনটা খুব খারাপ হয়ে গেল মেনলি। তো আমরা এমন কিছু করব না, এমন মানে ছিলাম যে আমরা এমন কিছু করব না যেটা আমাদের বাগানটাকে নষ্ট করে দিতে পরে ইচ্ছা করবে। হ্যাঁ, অ্যাকচুয়াল আমাদের যতটা সামর্থ্য, যতটুকু জায়গা আর যতটুকু আমার শরীর পারবে, সে তার উপরে নির্ভর করেই আমরা যদি যে কোনো কাজ করি, তাহলে একটা সময় কী হবে, আমরা ডিপ্রেশনে চলে যাব না। এই দেখুন, আমি বেড কিন্তু খুব বেশি রাখি না, তার কারণ হচ্ছে আমি যতটুকু পারবো জল দিতে, যতটুকু ম্যানেজ করতে পারবো, আমার সমস্ত সংসারের কাজ, আমরা তো গৃহবধূ, তো আমাদের সেই কাজ সেরে নিয়ে আমরা যতটুকু পারবো আমরা ততটুকুই করার চেষ্টা করব। তো একটা সময় যেন না এরকম মনে হয়, দূর ছাদ বাগান করে বিরক্তিতে পড়েছি, সব নষ্ট করে দিয়ে। হ্যাঁ, তো যাই হোক, সেটা করব না। আর সহজসাধ্য যেমনভাবে করা যায় তেমনই করব। এই দেখুন, বর্ষাকালের মাটিটা কেমন হওয়া দরকার আমি সেটাই বলবো। এক তো এই আগাছা প্রচুর জন্মায়, ওই একবার বৃষ্টি দেয়, কিছুদিন রোদ দেয়, আগাছা প্রচুর পরিমাণে বেড়ে যায়। আর এই কারণে আগে মাটিটাকে এই সমস্ত ঘাস লতাপাতা মুক্ত করে নিতে হবে। মাটিটাকে তো লতাপাতা মুক্ত রাখতে হবে। আর আর কি করতে হবে জানেন বন্ধুরা, আর হচ্ছে কি, মাটিটাকে কিন্তু বারে বারে একটু খুঁড়ে দিতে হবে, কারণ এই সময় বৃষ্টিতে বড্ড মাটিটা মানে দলা দলা পাকিয়ে যায়, বা ভেতরে বাতাসটা যেতে পারে না। তো এই কারণে মাটিটাকে কিন্তু ঠিক করে রাখতে হবে। আর মাটি কেমন বানাবেন সেটা আমি বলে দিই। আর মাটিটা না বন্ধুরা, মানে গোবরের পরিমাণটা আর কোকোপিটের পরিমাণটা একটু কম দিতে হয়। আর মাটিটা যেন একটু মাটি ভাবটা বেশি থাকে, তার কারণ হচ্ছে যদি খুব বেশি গোবর বা কোকোপিট দেওয়া যায়, মাটিটা ফ্লপি হবে, কিন্তু প্রচুর পরিমাণে জল অ্যাবজর্ব করে ধরে রেখে দেবে, ড্রাই হতে চাইবে না। আর একটু বেশি বৃষ্টি হলে, মানে পরপর র্যান্ডাম যখন বৃষ্টি হয়, বেশ 2-4 দিন বৃষ্টি হলে না, তারপরে যেই রোদ দেবে গাছের গোড়া কিন্তু পচে যায়। এই কারণে মাটিটাকে একটু বুঝে রাখতে হবে, যাতে খুব বেশি মাটিও না হয়ে যায়, আবার খুব বেশি কোকোপিট আর গোবর না হয়, এর মিডিলে রাখতে হবে জিনিসটাকে।
তাহলে কিন্তু গাছ রক্ষা করতে পারবেন। দেখবেন যে মাটির ভাগে কোকোপিট বেশি থাকবে সেই গাছের গোড়াটা তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়, গাছটা হলুদ হয়ে যাবে, ফল তো দেবেই না গাছ ভালো না থাকলে, এইসব সমস্যাগুলো হয়। তো এই কারণে বর্ষাকালে একটু মাটিটা চেঞ্জ করতে হয়। অন্য ওয়েদারে যেমন গরমকালে কোকোপিটটা বেশি দিতে হয়। গরমকালে বন্ধুরা যেমন মানে কোকোপিটের পরিমাণটা একটু বেশি রাখতে হয়, তখন মানে বারে বারে জল দেওয়া থেকে মুক্ত হয়। ওই কোকোপিট একটু বেশি করে মানে জলটা যেহেতু অ্যাবজর্ব করে ধরে রাখতে পারে, যার জন্য মানে এক একটা ওয়েদারে এক এক রকমের মাটি হয়। তো সেইটা একটু বুঝতে পারলে আপনারা সবজি অনবরত পাবেন। তো চলে আসুন আরও কিছুটা দেখাই, শেয়ার করি। এটা যাতে একটু জলটাকে ঠিকঠাক পাস করতে পারে, তার জন্য মাটিগুলোকে একটু খুঁজে দিতে হয়। আর এদিকে আপনাদের দাদাও সে চলে এসেছে, আর ওকে দেখেই মাত্র পাঁচিলের উপরে তুলে দিয়েছি। ওই দেখুন আমাদের ওই কাঁঠাল গাছটাতে 4টে কাঁঠাল হয়েছিল, তো 2টো পাকার মতো অবস্থায় এসেছে। ওই 2টোকে বললাম একটু পেড়ে দাও, আর রেখে দেবো, যবে পাকবে। কাঁঠালটা যেই না কেটেছে এত পরিমাণে মানে আটা পড়ছে, সে সরু সুতো হয়ে, দেখুন। আর এই যে 2জন পাশাপাশি রেখে দিয়েছি। তো এর আগের বারে বেশ অনেকগুলি হয়েছিল, তবে এত বড় হয়নি, তখন ছোট ছোট ছিল। আর এইদিকে সবজি, যে আপনাদেরকে বললাম না যে সবজি তোলাটা দেখাবো, আপনারা বিরক্ত হবেন না প্লিজ। তো এই কাজটা আপনাদের দাদাকে দিয়েই করাচ্ছি, ও খুঁজে খুঁজে বার করছে। আর এখানে দেখছেন, এই দেখুন কতগুলি তো তুলে ফেলেছি। আর এই যে টক ঢ্যাঁড়স, এই ঢ্যাঁড়স গাছটাকে যে কী যত্ন করি আমি কি বলবো। এই দিয়ে মুসুর ডাল দিয়ে একটু ঘন ঘন করে করলে বন্ধুরা এত ভালো লাগে, বা চিংড়ি মাছ দিয়ে টক করলে দারুণ লাগে। আর সবজি তুলতে তুলতে চোখ গিয়ে পড়লো ওই যে আঁশফলের দিকে। আর আঁশফল গাছটা অবশ্যই নিচে। তো আপনাদের দাদাকে আবার বলছিলাম যে তুমি পেরে দাও। আর এদিকে আমার এই যে লেবু গাছটায় কি সুন্দর লেবুগুলো বড় হচ্ছে, তবে এখনও খাওয়ার মতো হয়নি। আর আঁশফলগুলো না পাখিতে নষ্ট করে দিচ্ছে, আর ছেলেরা তো ওই সব গাছে ওঠা ওরা জানেই না, আর সময়ও পায় না। ওই জন্য আপনাদের দাদাকে ধরলে তো মানে আমি যে কি করতে থাকি, এটা পেরে দাও ওটা পেরে দাও, মাঝে মাঝে বিরক্ত হয়। যাই হোক, এই আঁশফলগুলোই এত মিষ্টি। আমাদের আশপাশে যাদের দিয়েছি, বা আমার বাপের বাড়ি গিয়েছিলাম, এবারে আমার সেই সৌভাগ্য হয়েছিল, আমার ভাই বোনেরা সব একসঙ্গে হয়েছিলাম জামাই ষষ্ঠীতে। তো তারা খেয়ে বলছিল যে কি মিষ্টি আর রসালো, কি বলবো বন্ধুরা। এবছর এত পরিমাণে আমার সবজি হয়েছে, আমি খেয়ে শেষ করতে পারছি না। ঢ্যাঁড়স যে কত কেজি ঢ্যাঁড়স তুলেছি আর কি বলবো, আপনাদের সঙ্গে তো শেয়ার করেছি অনেকটাই। তো আপনারা জানেন যে আমি কত ঢ্যাঁড়স তুলেছি। আর লঙ্কা গাছে কি বলবো, এই দেখুন কি সুন্দর পাকা পাকা লঙ্কা, এটা দিলে তরকারিতে এত সুন্দর রঙটা হয় কি বলবো। আর আমার সেই কাশ্মীরি লঙ্কাটা আছে বটে, ওর পাতাগুলো সব ঝরে টরে গেছে, জানি না আবার কি হবে। আর এই দেখুন, এই ঝিঙেটা তুলবো বলে রেখে দিলাম, আর ঝিঙেটায় না ওই মাছি পোকায় ছিদ্র করে দিয়েছে, সে দেখলাম ঝিঙেটা নষ্ট করে ফেলেছে। কতগুলো উচ্ছে হয়েছে, এই দেখো, এই যে আরও হয়ে আছে, সব ভেতরে ভেতরে দেখতে পাচ্ছি না। তো একটা কথা আপনাদের সঙ্গে শেয়ার করতে আমার খুব ইচ্ছা করে, সেটা হচ্ছে বন্ধুরা, জীবনটা না একেবারে অঙ্কের মতো। জানি খুব বেশি হিসাব করলে কিছুই মেলাতে পারবো না, তবে এটুকু বুঝি সমস্ত ঘাত প্রতিঘাতের হাত দিয়ে যখন চলেছি, জীবনটাকে আরও অতিবাহিত করছি, একটা কথা বুঝে গেছি যে আমার শরীর বজায় রেখে, আমার সমস্ত কিছু সাংসারিক বিষয়গুলো বজায় রেখে আমি এই ছাদ বাগান যখন করেছিলাম, আপনারা অনেকেই জানেন, আমার আগের ভিডিও যারা দেখেছেন, যে ডিপ্রেশন মানুষকে অনেক জায়গায় হতাশ করে, কিন্তু সেই ডিপ্রেশনটা নিয়ে আমরা কীভাবে রিকভার করব, আমার থেকে হয়তো ভালো খুব কম মানুষ আছে বুঝতে পারবে। তার কারণ বলছি,
সাধারণ বিষয়গুলো ওভারকাম করা খুব সহজ, কিন্তু যখন আমার এই বাচ্চাটা অসুবিধা আমি বুঝতে পারলাম, তখন এতটাই আমি ডিপ্রেশনে চলে গেছিলাম। সেখান থেকে বার হওয়ার কথাটাই বলি। যাই হোক, যুদ্ধ করতে হবে বন্ধুরা, আর বুঝে নিতে হবে কোথায় কতটা সময় লাগাবো, কোথায় কতটা এফোর্ট দিতে হয়। সেই জিনিসটা যখন বুঝে নেব না, ব্যাপারটা সহজ সরল হয়ে যাবে। যেমন আমার ছাদ বাগানের কথা বলি, আমি সেটা একটা মনের শান্তির জন্য করেছিলাম। এখন তো অনেক লাভ ওঠাচ্ছি। হ্যাঁ, জানি যে সব ফসল আমি বিষমুক্ত আমার ফ্যামিলিকে দিতে পারবো না, কিন্তু যতটাই দিতে পারবো, এই যে নিজে হাতে সবজি তোলা, খাওয়া, এটাতে একটা অন্য রকম শান্তি পাওয়া যায় জানেন। যারা তুলে খেয়েছেন তারা বুঝতে পারবেন। তো এটাই বলি যে আমাদের ব্যালেন্স করে চলাটা ভীষণ প্রয়োজন জানেন। যেমন ভিডিও শুরুতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম মাটি কেমন হওয়া দরকার বর্ষাকালে, তো সেটারও একটা ব্যালেন্স আছে। তো এই যে ওয়েদার, ধরুন ওয়েদারটা হচ্ছে আমাদের ডিপ্রেশন, আর মাটিটা হচ্ছে সেই কি বলবো, একটা মেটেরিয়াল যার উপরে আমি ডিপ্রেশনটাকে কাটাতে পারি। তো সেটা যদি না বুঝতে পারি, তাহলে একটা সময় ডিস্ট্রয় করতে আমাদের ইচ্ছা হবে। যেটা করেছিলাম সেটা ফল লাভ না করে সেটাকে ধ্বংস করার জন্যই আমরা নিজেরাই লেগে পড়ব। তো একজন স্পেশাল চাইল্ড নিয়ে আমি যখন দিন কাটিয়েছি, যেমন পরিবেশের অনেক মানুষ আছে যারা বুঝতে পারছে ও কথা বলার সমস্যা আছে বা ওর কোনো সমস্যা আছে, জেনে বুঝেও বারবার জিজ্ঞেস করতেও কথা বলতে পারে না, ও এটা পারে না, ওটা পারে না। একটা সময় এই উত্তর দিতে দিতে আমি যেন কেমন হয়ে গেছিলাম। তো এটুকু বুঝে গেছি, আমাকে মাত্রা, পরিমাণ, পরিমাপ এগুলো বুঝতে হবে, আর নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজের। ওই দেখুন কথা বলতে বলতে আমি হেসে ফেললাম। আপনাদের দাদাকে আমি একটা পুঁইশাক কেটে ওর হাতে দিয়েছি, যেহেতু আমি ক্যামেরাটা করছি, ও না নিয়ে গলায় পরে নিয়েছে মালার মতো। আর ওই দেখুন চিচিঙ্গেটা মাপ করে আবার বলছে 1 হাত এত আঙুল। আর আমি ওই দিক দিয়ে হাসছিলাম। যাই হোক, একটু ওই পাশে কনস্ট্রাকশানে কাজ হচ্ছে বলে ওই জন্য আওয়াজ হচ্ছে, আমি ওভার ভয়েসে কথা বলছিলাম। তো যাই হোক, অনেক হেসেছি আজকে ভিডিও করতে গিয়ে। আর বন্ধুরা, সত্যিই বলছি, ব্যালেন্সিং লাইফ খুব প্রয়োজন। আজকের যে ভয়ঙ্কর পরিস্থিতি আমাদের সমগ্র বিশ্বে, সেখানে তো খুবই দরকার। হ্যাঁ, এটা না জানলে খুব মুশকিলে পড়ে যেতে হবে। তো আর যেটা বলছিলাম, নিজেকে ভালো রাখার দায়িত্ব নিজেরই। অন্য কেউ আপনাকে ভালো রাখতে পারবে না। হয়তো ভালো পরিস্থিতির মধ্যে থেকেও অনেকে ভালো থাকতে পারে না। এই জন্য বলছি বন্ধুরা, শান্তিটা নিজের মধ্যে রাখতে হবে। যে কোনো কাজ করতে গেলে অনেক বাধা বিপত্তি আসবে, ওভারকামটা নিজেকেই করতে হবে, যেহেতু আমি নিজেই শুরু করেছি কাজটা। আর এই দেখুন এখানে কত করম চা হয়েছে, পেকেও গেছে। আর পাকাগুলো কেমন লাগে জানি না, কাঁচা তবে ডাল দিয়ে অপূর্ব লাগে, মুসুর ডাল দিয়ে। আর এই দেখুন আজকে কত কিছু তুলেছি, আঁশফল তো কেজি কেজি তুলেছি, আর পুঁইশাক, এই চিচিঙ্গে, আর ডাঁটা মাটা অনেক কিছু। আর আপনাদের দাদা ওই দেখুন না, সমানে আঁশফল খেয়ে যাচ্ছে। বন্ধুরা, আপনারা যারা আমার সঙ্গে সঙ্গে এতক্ষণ ছিলেন, ভিডিওটা দেখলেন, প্রত্যেকজনকে অনেক অনেক থ্যাংক ইউ জানিয়ে শেষ করলাম। খুব ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। টাটা বন্ধুরা।